সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার সাকিব হাসান ধ্রুব, ফেজ এ ভাস্কুলার সার্জারি এনআইসিবিডি, এফসিপিএস ফাইনাল পার্ট জেনারেল সার্জারি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এমসিকিউ এবং এসবিএ পার্ট 1 সলভ ক্লাসের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে পেরি অপারেটিভ কেয়ার, যেটা হচ্ছে বেলি অ্যান্ড লাভ, আমাদের যে মেইন সার্জারি মেইন টেক্সট বই, তার চ্যাপ্টার 21 থেকে 25 পর্যন্ত। তো দেখেন, আমরা মূল কোশ্চেন সলভের পরীক্ষা তো আপনারা দিচ্ছেন। তো আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো করেছি সেগুলোকে আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সলভ করে দেখাবো, এবং বইয়ের ঠিক কোন জায়গাগুলোতে আছে আমরা সেই রেফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের মূল সলভ অংশটি যাওয়ার আগে আমি জাস্ট এই ক্লাসের যে আপনার মূল ফিলোসফিটা সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে মূল আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে পরীক্ষার যে প্রশ্নগুলোর ধরনের সাথে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়া, যে এমসিকিউ উত্তর দেওয়ার সময় আপনি কিভাবে চিন্তা করবেন এবং এসবিএ উত্তর দেওয়ার সময় আপনার থিঙ্কিং প্রসেসটা কিরকম হবে। এবং বইয়ের যে অংশগুলো আমরা দেখে দিচ্ছি ওগুলোতে আমাদের দাগানো থাকে। তো আমরা আপনাদেরকে উৎসাহিত করব যে আপনারা যখন পরবর্তীতে বেরি লাভ টেক্সট বইটা পড়বেন তখন হলো আমাদের যে সিস্টেমে আমরা প্রশ্নগুলোকে চয়েস করেছি আপনারা ওগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে নিজে পড়ার সময় ওভাবেই বইয়ের প্রশ্নগুলোকে দাগাবেন, পড়ার সময় উত্তরগুলোকে ওভাবে দাগাবেন। এবং আমি সবসময় যে জিনিসটা বলি সবসময় হলো নিজেরা প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন। আপনারা যখন কোনো স্টাডি পার্টনারের সাথে পড়বেন বা নিজেরা ইভেন একা পড়ার সময় চেষ্টা করবেন, যখন একটা টেক্সটের গুরুত্বপূর্ণ অংশ দেখবেন তখন চেষ্টা করবেন এটা থেকে কোন ধরনের প্রশ্ন এসবিএ বা এমসিকিউ কিভাবে তৈরি করা যায় সেগুলো একটা এক্সারসাইজের মতন করতে। তাহলে হবে কি যে আপনারা এক্সামিনারের আপনার মূল ফিলোসফিটা ধরতে পারলে আপনারা দেখবেন পরবর্তী পার্ট 1 এর ক্ষেত্রে কোশ্চেন কিছুটা কমন পেতে বা কমন না পড়লেও প্রশ্নটা যখন উত্তর করার সময় চিন্তা করে উত্তর করতে আপনাদের সুবিধা হবে। এখন আমরা যাচ্ছি মূল কোশ্চেন সলভের ক্লাসে। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এমসিকিউ। আমাদের প্রথম 20টা কোশ্চেন এমসিকিউ, পরের 20টা হচ্ছে এসবিএ। প্রথম কোশ্চেন এমসিকিউ, সেটা হচ্ছে রিগার্ডিং এয়ারওয়ে অ্যাসেসমেন্ট দ্য ফলোইং প্যারামিটারস আর অ্যাসেসড: মাউথ ওপেনিং 3 সেন্টিমিটার বেশি, থাইরোমেন্টাল ডিসটেন্স 10 সেন্টিমিটার বেশি, থাইরোস্টার্নাল ডিসটেন্স 12.5 সেন্টিমিটার বেশি, অ্যাবিলিটি টু রোটেট দ্য হেড অ্যাট অ্যাটলান্টো-অক্সিয়াল জয়েন্ট, অ্যাবিলিটি টু প্রোট্রুড দ্য জ। আচ্ছা, এটা হলো একদম মানে ডিরেক্টলি প্রশ্নটার উত্তর কোথায় আছে আমি আপনাদের একটা বক্সের থেকে আছে সেটা আমি দেখাই দিচ্ছি। মূলত এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করা হয়, আমরা জানি যে অ্যানেস্থেসিয়ার প্রি অ্যানেস্থেটিক চেকআপ থাকে, পাকু বলি আমরা। তো ওই পাকুর সময় হলো অ্যানেস্থেসিস্টরা আপনার এই এক্সামিনেশন গুলো করে। এগুলো করার কারণটা হচ্ছে মূলত যেন ইন্টিউবেশন করার সময় যখন আমরা ওটিতে যখন আমরা জিএ দেওয়ার সময় যখন ইন্টিউবেট করতে হয় তখন যেন কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে কিনা সেটাকে যাচাই করার জন্যই এই প্যারামিটারস গুলো চেক করা হয়। যেমন ধরা যাক আপনি মাউথ ওপেনিং যদি 3 সেন্টিমিটারের বেশি বা কম, যেটাই হোক আপনার উত্তরটা আমি দেখাচ্ছি, যদি ওটা যদি কম হয় তখন হলো আপনার আমাদের হলো ল্যারিঙ্গোস্কোপ কিভাবে ঢোকাতে হবে বা আমার অন্য সিনিয়র হেল্প লাগবে কিনা সেই ব্যাপারে ডিসিশন নিতে তাদেরকে সাহায্য হয়। তো আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দেখেন মাউথ ওপেনিং 3 সেন্টিমিটার বেশি, দিস ইজ ট্রু। এই দেখেন মাউথ ওপেনিং 3 সেন্টিমিটার বেশি, থাইরোমেন্টাল ডিসটেন্স 10 সেন্টিমিটার, এটা ফলস। দেখেন থাইরোমেন্টাল ডিসটেন্স 6.5, থাইরোস্টার্নাল ডিসটেন্স 12.5 সেন্টিমিটার, ট্রু। আচ্ছা, অ্যাবিলিটি টু রোটেট দ্য হেড অ্যাট অ্যাটলান্টো-অক্সিয়াল জয়েন্ট। আপনি দেখেন এখানের মধ্যে আপনাকে কনফিউজ করার জন্য আমি এই প্রশ্নটা এভাবে তৈরি করছি যেন আপনাকে কনফিউজ করার জন্য। দেখেন যে আপনার কিন্তু যদি ধরেন এটা জাস্ট কার্সরিলি আপনি পড়ে যান, মানে জাস্ট টেনে পড়ে যান, তখন কিন্তু মনে থাকবে যে কোন একটা জয়েন্ট মুভমেন্টের কথা আছে, আপনি হয়তো ট্রু দিয়ে দিতে পারেন। কিন্তু দেখেন জয়েন্টটা কিন্তু অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট, মানে আমাদের মাথার পিছনের যেটা, সেই জয়েন্টটার উপরে মানে এক্সটেন্ড করতে পারবো কিনা সেটাই হলো। যেহেতু আমরা এটা দেখি কেন, আমি আবার বললাম যে ইন্টিউবেট করার সুবিধার জন্য এক্সটেনশনের ইস্যুটাই আমরা দেখি। সো এটা কিন্তু উত্তরটা ফলস হবে, নট অ্যাটলান্টো-অক্সিয়াল, এটা হবে অ্যাটলান্টো-অক্সিপিটাল। আর অ্যাবিলিটি টু প্রোট্রুড দ্য জ, এটা হলো ট্রু। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। রিগার্ডিং প্রি-অপারেটিভ ইনভেস্টিগেশনস, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? Full blood count is needed for all major operations. HbA1c should be checked for all patients. Urea and electrolytes are needed for patients above 50 years of age. Prothrombin time is needed for the patients with ongoing ALM, low molecular weight heparin treatment. Chest radiography is routinely needed for all major operations. আচ্ছা, এই অংশটা
এই প্রশ্নগুলো করা হইতেছে কিন্তু চ্যাপ্টার 21 থেকে। 21 যদি আপনারা বেইলাভের বইটা খোলেন তখন দেখবেন যে এটা হচ্ছিল প্রি অপারেটিভলি রোগীর ম্যানেজমেন্ট সংক্রান্ত যে চ্যাপ্টারটা। তো আমরা প্রি অপারেটিভলি যে যে কাজটা করি আর কি, নর্মালি রোগী প্রিপারের করার সময় যে আমরা বিভিন্ন টেস্ট দিই। তো টেস্ট দেওয়ার সময় সাধারণত আমরা ক্লিনিক্যালি যে আমরা বাস্তবে কি করি, যে আমাদের একটা প্যাটার্ন থাকে, সব রোগীকে সিবিসি দেওয়া, সব রোগীকে আরবিএস দেওয়া, এইচবিএ1সি দেওয়া, এরকম। কিন্তু আমরা ক্লিনিক্যালি যাই করি না কেন, আমাদের কিন্তু থিওরিটিক্যালি বইয়ে কি আছে এই বিষয়টা কিন্তু জানতে হবে। এবং যেহেতু এটা ক্লিনিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা রিলেটেড প্রশ্ন, এফসিপিএসসি আপনি খেয়াল করে দেখবেন পার্ট 1-এ কিন্তু ক্লিনিক্যাল ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে থিওরিটিক্যাল বা ইয়ার চেয়ে। তো আমরা দেখবো যে বইয়ে অ্যাকচুয়ালি কি কি রেকমেন্ডেশন আছে এইসব টেস্টের ব্যাপারে। ফুল ব্লাড কাউন্ট, সিবিসি আমরা কোন রোগীকে দিব, এইচবিএ1সি কোন রোগীকে দিব, ইউরিয়ান ইলেকট্রোলাইটস কাদেরকে দিব, এগুলোর ব্যাপারে ডেফিনিট কিছু কথা বইতে আছে। তো আমি বইয়ের এই অংশটা মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে আনছি। আপনারা যখন চোখ বুলানোর সময় এই পয়েন্টগুলো তো অবশ্যই মাস্ট দেখবেন, সাথে অন্য যে পয়েন্টগুলো আছে এগুলো একটু চোখ খেয়াল করে দেখবেন। আচ্ছা আসেন, এই দেখেন, ফুল ব্লাড কাউন্ট ইজ নিডেড ফর অল মেজর অপারেশনস, এটা বইয়ে কিন্তু আছে, ফুল ব্লাড কাউন্ট ইজ নিডেড ফর অল মেজর অপারেশনস, ঠিক আছে। তারপর লেখা আছে এইচবিএ1সি শুড বি চেকড ফর অল পেশেন্টস, এটা হলো ফলস। দেখেন ডিরেক্টলি কি লাইন আছে, যে এইচবিএ1সি দেখতে হবে যাদের পেশেন্টস উইথ ডায়াবেটিস হু হ্যাভ নট হ্যাড ইট মেজার্ড ফর লাস্ট 3 মান্থস, মানে ডায়াবেটিক রোগী যাদের 3 মাসের মধ্যে টেস্টটা করে নাই, তাদের কি ক্ষেত্রে আমি কিন্তু এই টেস্ট এইচবিএ1সি টেস্ট করব। আচ্ছা, ইউরিয়ান ইলেকট্রোলাইটস আর নিডেড ইন পেশেন্ট অ্যাবভ 50 ইয়ার্স অ্যান্ড এজ, এটা হলো ফলস। দেখেন ইউরিয়ান ইলেকট্রোলাইটস করা হবে 65 ইয়ার্স, নট 50। আচ্ছা, তারপর প্রথম মিন টাইম ইজ নিডেড ফর পেশেন্ট উইথ লো মলিকুলার ওয়েট হেপারিন থেরাপি। দেখেন এখানের মধ্যে লেখা আছে লো মলিকুলার ওয়েট হেপারিনের জন্য আসলে আমাদের রুটিন কোনো ইনভেস্টিগেশনস নাই চেক করার জন্য। এই কারণেই সাধারণত আমরা যেগুলোতে যদি কোনো পেশেন্টের অপারেটিভ টাইমেও আমাদের যদি চালা যেতে হয়, হেপারিন চালা যেতে হয়, তাহলে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা সেটাই ইউজ করি, কারণ ওইটা টেস্টের মাধ্যমে জানা যেতে পারে। আচ্ছা, তো এটা ফলস হলো। আর চেস্ট রেডিওগ্রাফি ইজ রুটিনলি নিডেড ফর অল মেজর অপারেশনস। এখন আমরা যাচ্ছি 2 নম্বর প্রশ্নে, রিগার্ডিং প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। আচ্ছা, ফুল ব্লাড কাউন্ট ইজ নিডেড ফর অল মেজর অপারেশনস, HbA1c level should be checked for all patients, urean electrolytes are needed for patients above 50 years of age, প্রথম মিন টাইম is needed for patient with ongoing low molecular heparin therapy, and chest radiography is routinely needed for all major operations. দেখেন এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে চ্যাপ্টার 21 থেকে, যেটা প্রি অপারেটিভ প্রিপারেশন অফ দ্য পেশেন্ট। মানে আমরা ধরুন যখন একটা রোগীকে ওয়ার্ডে ভর্তি দেই ওটির আগে, তখন তাকে বিভিন্ন ইনভেস্টিগেশনস করতে থাকি। তো করার সময় যেটা হয় যে আমরা সাধারণভাবে ক্লিনিক্যালি আমরা আমাদের একটা সব ওয়ার্ডে একটা প্রোটোকল থাকে, আমরা ওই হিসেবে বিভিন্ন টেস্টগুলো দেই। কিন্তু থিওরিটিক্যালি বইয়ে কিন্তু স্পেসিফিক কোন টেস্ট কখন কোন রোগীকে দিতে হবে এই ব্যাপারে কিছু গাইডলাইন্স আছে। তো আমি যেটা চেষ্টা করছি এই প্রশ্নের মধ্যে, যেটা আমাদের বইয়ে মানে বেসিক্যালি বেল ল্যাবে যে গাইডলাইনগুলো সরাসরি ভাবে আছে ওগুলো দিয়ে প্রশ্নের উত্তরগুলো বানাইছি। এবং আপনারা দেখবেন যে বেল ল্যাবে যদি আমরা আমাদের আগে কোশ্চেনগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, দেখবেন যে যে জিনিসগুলা আমরা ক্লিনিক্যালি রিলেভেন্ট কিন্তু বইয়ে একটু ডিফারেন্ট ভাবে আছে, ওই প্রশ্নগুলোকে কিন্তু স্যাররা একটু প্রেফার করে এসবিএ বা এমসিকিউর জন্য। সো আপনারা পড়ার সময়ও কিন্তু এই যে অংশটা আমরা দেখা দিচ্ছি ওই অংশগুলোতে একটু ফোকাস করবেন। আচ্ছা, ফুল ব্লাড কাউন্ট ইজ নিডেড ফর অল মেজর অপারেশনস, এটা ট্রু। এই যে দেখেন প্রথম লেখা আছে ফুল ব্লাড কাউন্ট ইজ নিডেড ফর অল মেজর অপারেশনস। তারপর HbA1c লেভেল শুড বি চেক ফর অল পেশেন্টস, এটা ফলস। সব পেশেন্টে না, দেখেন এখানে লেখা আছে যে পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে এবং যারা 3 মাসের মধ্যে টেস্ট করায় নাই তাদেরকে আমরা টেস্ট করব HbA1c। তারপর ইউরিয়া এন্ড ইলেকট্রোলাইটস আর নিডেড ইন পেশেন্ট অ্যাবভ 50 ইয়ার্স অফ এজ, এটা দেখবো আমরা ফলস। আমরা পরে ইয়েতে দেখাচ্ছি। এই দেখেন যে 50 ইয়ার্স না, নট 50, এটা 65 ইয়ার্স বেশি যাদের এজ হবে তাদের জন্য ইউরিয়ান ইলেকট্রোলাইটস করতে হবে। তারপর প্রথম মিন টাইম ইজ নিডেড ফর পেশেন্ট উইথ অনগোয়িং লো মলিকুলার ওয়েট ট্রিটমেন্ট থেরাপি, হেপারিন থেরাপি, এটা ফলস। কারণ দেখেন লেখা আছে যে লো মলিকুলার ওয়েট হেপারিন যেগুলো আপনার নতুন যে আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো আছে সেগুলো আসলে রুটিনলি কোনো ইনভেস্টিগেশনস এর মাধ্যমে চেক করা যায় না। তো এই কারণে যে রোগীগুলোকে আমরা মানে অপারেশনের সময় হয়তো বা হেপারিনাইজেশন করা লাগবে, এই কারণে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন চুজ করি সাধারণত, কারণ এটা বিভিন্ন রুটিন ইনভেস্টিগেশনস এর মাধ্যমে মনিটর করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চেস্ট রেডিওগ্রাফি রুটিনলি নিডেড ফর অল মেজর অপারেশনস, এটা কিন্তু ফলস।
আমরা কিন্তু দেখেন এখানের মধ্যে সরাসরি লেখা আছে নট রুটিনলি অফার্ড আনলেস দেয়ার ইজ এ কনসার্ন অন ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমরা কিন্তু বেসিক্যালি দেখবেন যে আমরা যখন পাকু করতে নিয়ে যাই আমরা সবসময় একটা রোগীকে জেনারেলি ইনভ্যারিয়েবলি এক্সরে দিই, কিন্তু এখানে বলছে যে ক্লিনিক্যালি আপনার যদি সাসপিশিয়াস হয় সেই সব ক্ষেত্রে শুধুমাত্র আমরা চেস্ট এক্সরে করব। এটা আমাদের একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে আমাদের বইয়ের থিওরির একটা ডিফারেন্স পাওয়া গেল। আচ্ছা, আমরা এখন যাচ্ছি তৃতীয় কোশ্চেন। Which of the following precautions is needed to be taken preoperatively to reduce the cardiovascular risk of the patients? মানে কার্ডিওভাস্কুলার রিস্ক কমানোর জন্য পেশেন্টের আমরা কোন কোন প্রিঅপারেটিভ ম্যানুভার গুলো করি, মানে আমরা ওষুধ কোনোটা অফ রাখি বা কোনোটা ওটির জন্য ডিলে করি, এইটাই হলো মূলত কোশ্চেনের মূল সারমর্মটা আর কি। তো এসি বা হচ্ছে হলো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস এসিআই আর হচ্ছে এআরবি আর কি শুড বি কন্টিনিউড, অপারেশনের সময়ও এআরবি চালায় যেতে হবে। After a proven myocardial infarction, elective surgery should be postponed 3 to 6 months, মানে এমআই হওয়ার পরে 3 to 6 months আমাদের ডিলে করতে হবে। Prior to elective surgery, blood pressure should be controlled to 140 to 90 mercury. তারপর হচ্ছে warfarin patients with atrial fibrillation should be stopped 10 days preoperatively. The newer anticoagulant rivaroxaban must be stopped preoperatively 2 to 3 days prior to surgery. এখন আসুন আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো দেখি। আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং ইনহিবিটরস এন্ড রিসেপ্টর ব্লকার শুড বি কন্টিনিউড, ওটির সময় কন্টিনিউ করতে হবে, এই উত্তরটা এই কথাটা হচ্ছে ফলস। কারণটা হচ্ছে দেখেন এখানের মধ্যে লেখা আছে যে এসিআই এবং এআরবি বন্ধ করতে হবে অপারেশনের 24 ঘন্টা আগে। আচ্ছা, প্রুভেন মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য হচ্ছে হলো 3 থেকে 6 মাস ডিলে করতে হবে, এটা ট্রু, আমরা পরের স্লাইডে আমরা রেফারেন্সটা দিছি। তারপর হচ্ছে হলো প্রায়র টু ইলেকটিভ সার্জারি ব্লাড প্রেশার শুড বি কন্ট্রোল টু 140/90, এটা কিন্তু আমরা সাধারণভাবে হয়তো বা 140/90 আমরা সাধারণভাবে যেহেতু হাইপারটেনশনের সংজ্ঞাতে আমরা পড়ে থাকি সাধারণত ট্রু মনে হতে পারে, কিন্তু দেখেন এখানে কিন্তু সরাসরি লেখা আছে 160/100। এই জিনিসটা একটু দেখানোর জন্য আমি জাস্ট ইয়েটা রাখছি, এই প্রশ্নটা রাখছি। ওয়ারফারিন ইন পেশেন্টস উইথ atrial fibrillation should be stopped 10 days preoperatively. The false, এটা হবে 5 days preoperatively. এবং হচ্ছে rivaroxaban must be stopped preoperatively 2 to 3 days prior to surgery, এটা হলো ট্রু। আমরা এখন যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, রিস্ক ফ্যাক্টরস ফর পারঅপারেটিভ থ্রম্বোসিস আর। এখানের মধ্যে হচ্ছে মানে অপারেশনের পূর্বে বা পরে যখন থ্রম্বোসিস হবে পেশেন্টের কোন কোন ফ্যাক্টরগুলোর কারণে তার হচ্ছে থ্রম্বোসিস হওয়ার রিস্ক বেড়ে যাবে, সেগুলো হচ্ছে মানে ট্রু আর ফলস কোশ্চেন আর কি। তো রিডিউস মোবিলিটি ফর মোর দেন 5 days, এজ হচ্ছে 50 ইয়ার্স এর বেশি, টোটাল অ্যানেস্থেসিয়া টাইম মোর দেন 3 আওয়ার্স, প্রেগন্যান্সি এবং হচ্ছে এক্সেসিভ প্রোটিন এস অর সি। আচ্ছা, খেয়াল করেন উত্তরগুলো দেখেন। রিডিউস মোবিলিটি ফর, এটা হলো টেবিল নাম্বার 21.4 থেকে আমরা আছে যে রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, আমাদের এটা আমাদের হচ্ছিল আপনারা যদি আল্লাহর রহমতে যদি পার্ট 1 পাস করে যান আপনারা দেখবেন মিড টার্মে আপনাদের যে পরীক্ষাগুলো থাকে আপনাদের প্রিলি পরীক্ষা, ওগুলোতে হচ্ছিল মিড টার্ম পরীক্ষাতে কিন্তু আপনার এই চার্টগুলো খুব গুরুত্বপূর্ণ, রিস্ক ফ্যাক্টরস ফর থ্রম্বোসিস, এবং এগুলো আপনার পার্ট 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো রিডিউস মোবিলিটি ফর মোর দেন 5 days, দেখেন এখানের মধ্যে হচ্ছে হলো রিডিউস মোবিলিটি মোর দেন 3 days, হ্যাঁ। তারপর হচ্ছে এজ অফ 50 ইয়ার্স, এটা হচ্ছে এজ অফ 60 ইয়ার্স, টোটাল অ্যানেস্থেসিয়া টাইম মোর দেন 3 আওয়ার্স, এটা হচ্ছে টোটাল অ্যানেস্থেসিয়া টাইম মোর দেন 90 মিনিটস, প্রেগন্যান্সি ক্ষেত্রে ট্রু। আর হচ্ছে এক্সেসিভ প্রোটিন এস অর সি, এখানে আমাদের দেখেন যে আপনারা ওই যে বললাম যখন আপনারা পড়বেন যদি আপনারা মানে ভাষা পড়ে যান তখন দেখবেন যে এই প্রশ্নগুলো কিন্তু ভুল হওয়ার চান্স থাকে, যে প্রোটিন এস অর সি এটা তো আমাদের চার্টে ছিল, কিন্তু খেয়াল করে দেখেন এটার মধ্যে লেখা আছে যে ডেফিসিয়েন্সিস ইন অ্যান্টিথ্রম্বিন 3 প্রোটিন এস অর সি, এগুলো হচ্ছে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু থ্রম্বোসিসের রিস্ক বাড়বে, নট এক্সেসিভ। তো আপনারা হচ্ছে পরীক্ষার প্রশ্ন করার সময় যেহেতু আমাদের এফসিস পার্ট 1 এ প্রশ্ন হিসাবে টাইম কিন্তু তুলনামূলকভাবে, অন্তত আমরা যদি রেসিডেন্সির সাথে তুলনা করি তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে, এই বেশি টাইমটা কিন্তু দেওয়া হয় আপনাদের একটু চিন্তা করে উত্তর দেওয়ার জন্য। কাজে আপনারা যখন প্রশ্নগুলো পড়বেন যে এক্সেসিভ না ডিফিসিয়েন্সি বা এই শব্দগুলো একটু খেয়াল রাখবেন, এই শব্দগুলো একটু চিন্তা করে আপনারা পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ডিজিজ would include the following traits. আচ্ছা, পেশেন্ট উইথ ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড FEV1 is less than 50% of the predicted value, dependence on oral steroid treatment, home ventilation or oxygen therapy, partial pressure of carbon dioxide level is less than 6 kilopascal, এবং হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিজেন ইজ 92%। আচ্ছা, আমরা দেখি উত্তরগুলো।
এখানে একটা প্যারার মধ্যে এই সবগুলো উত্তর দেওয়া আছে। আমি যাচ্ছি তার আগে আপনাদের একটা জিনিস বলি, আপনারা যখন দেখবেন যে এমসিকিউর ক্ষেত্রে যখন বেরিলাভ থেকে প্রশ্ন করে, স্যাররা খেয়াল করবেন যে একটা প্যারাতে ধরেন অনেকগুলো ইনফরমেশন একসাথে দেওয়া থাকে, ওই প্যারাগুলো একটু স্যাররা একটু চুজ করার ক্ষেত্রে একটু বায়াস থাকে। এটা কারণটা কি, এই ধরনের প্রশ্নগুলো একটু করাটা কিন্তু এক জায়গা থেকে একটু মানে একসাথে দেখে করাটা সহজ হয়। সো আপনারা যেই কোনো পড়ার সময় যখন দেখবেন একটা চ্যাপ্টার একটা অংশে অনেকগুলো স্টেম আছে, যখন আপনারা ওই যে কোয়েশ্চেন বানানোর মতন চিন্তা করে পড়বেন, তখন কিন্তু এই অংশগুলো আপনার চোখে খেয়াল আসবে বেশি। সো এই জিনিসটা আপনাকে পয়েন্ট আউট করার জন্য এই প্রশ্নটা দেওয়া বেসিক্যালি। আচ্ছা, FEV1 হচ্ছিল লেস দেন 50% অফ প্রিডিক্টেড ভ্যালু। এখানে দেখেন যে লেস দেন 30%, হ্যাঁ। ডিপেন্ডেন্স অন ওরাল স্টেট ট্রু, হোম ভেন্টিলেশন অক্সিজেন থেরাপি ট্রু, পিএসসি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছিল 6 এর বেশি, নট লেস দেন, এটা হলো গ্রেটার দেন। আর হচ্ছে স্যাচুরেশন লেভেল হচ্ছিল 92%। এটা দেখেন এখানের মধ্যে কোনো ইয়াতে নাই, আপনার কোনো পয়েন্টের মধ্যে এটা দেওয়া নাই। এটা হচ্ছিল একটা ট্রিক অংশ আর কি, যেহেতু আমরা স্যাচুরেশন দিয়ে সবসময় বোঝার চেষ্টা করি, এখানে কিন্তু স্যাচুরেশনের কথাটা এখানে লেখা নেই। আচ্ছা, আমরা তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে রিগার্ডিং প্রি অপারেটিভ ফুড টেকিং হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? 8 hours for solid or non-clear fluids, 6 hours for solid or non-clear fluids, 2 hours for clear fluids, 4 hours for clear fluids, 4 hours for infants consuming breast milk. আরে দেখেন, এটা হলো একদম সহজ, একটা জায়গাতের মধ্যে আছে আপনার রিগার্জিটেশন রিস্কের মধ্যে সরাসরি উত্তরগুলো দেওয়া আছে। আমরা জাস্ট খালি এটা মনে রাখবেন, এবং এটা একটা সিরিয়াল ধরে মনে রাখলে এটা একটা কনফিউজড হওয়ার চান্সটা কমবে। সেটা হচ্ছিল 6 hours ফর সলিড এবং মিল্ক, মানে মিল্ককে মনে করবেন আমরা সহজভাবে সলিড খাবার, সেটার জন্য 6 ঘন্টা, 2 ঘন্টা হলো পানি 2 ঘন্টা আগেও আপনি পানি খেতে পারবেন, এবং হচ্ছিল 4 hours ফর ইনফ্যান্টস কনজিউমিং ব্রেস্ট মিল্ক। আর বাচ্চাদের জন্য মিল্ক যেহেতু আমরা বলছিলাম আমরা সলিড ধরছিলাম, ওটা 6 ঘন্টা, তার চেয়ে একটু কমায় ধরবেন, বাচ্চাদের ক্ষেত্রে 4 ঘন্টা এনপিও থাকতে হবে। আর ক্লিয়ার ফ্লুইড আপনি 2 ঘন্টা আগেও খেতে পারবেন। এবং দেখেন এটা কিন্তু এই যে এখানের মধ্যে দেখেন আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে আমাদের কিন্তু ইয়ার একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে, থিওরির একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু সাধারণভাবে হচ্ছে হলো রিগার্জিটেশনের ভয়ে 8 ঘন্টা পানিও খাওয়া যাবে না, এই টাইপের খুব রিজিডলি আমরা হচ্ছে হলো রিগার্জিটেশন রিস্কটা নিই, অথচ এখানে বলতেছে যে 2 ঘন্টা আগেও আমি ক্লিয়ার ফ্লুইড খাইতে পারে। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে আমরা পরে যাব ইনসুলিন রেজিস্ট্যান্সের চ্যাপ্টারে, 2 ঘন্টা আগে যদি আপনি হাই কার্বোহাইড্রেট রিচ ড্রিঙ্ক দেন, দেখা যায় যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সেরও মানে রিস্কটা কমে। সো আপনার হচ্ছিল এখানের মধ্যে আমরা কিন্তু থিওরিটিক্যাল এবং ক্লিনিক্যাল লাইনে কিছু পার্থক্য দেখলাম। তো দেখেন যে বি ট্রু, সি ট্রু, আর হচ্ছে ই ট্রু, বাকি এগুলো ফলস। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ফলোইং পেশেন্টস হ্যাভ হাই রিস্ক অফ মর্টালিটি আর মরবিডিটি। তারপর হচ্ছিল যে মানে কোন কোন ট্রেড গুলো থাকলে অপারেশনের সময় তার হচ্ছিল মৃত্যু এবং হচ্ছে হলো পরবর্তীতে অপারেশন পরবর্তী কমপ্লিকেশনস এর ঝুঁকি বাড়বে, সেটা নিয়ে প্রশ্নটা। অ্যাকিউট ম্যাসিভ ব্লাড লস 4 ইউনিটস, মেকানিক্যাল ভেন্টিলেশন 24 আওয়ার্স, অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রিয়েটিনিন মোর দ্যান 3 মিলিগ্রাম পার ডিএল, সেপ্টিসিমিয়া এন্ড এজ 70 ইয়ার্স। আচ্ছা, এখানে দেখেন এখানে হলো টেবিল 21.6 এ একদম সহজভাবে সবগুলো উত্তর দেওয়া আছে। এই যে ব্লাড লস যদি 4 ইউনিট না, ব্লাড লস যদি 8 ইউনিটের বেশি ব্লাড লস হয়, মানে হচ্ছে হলো এর 8 ইউনিটের বেশি, মানে কি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল থাকেন, আমাদের বডিতে ধরেন আপনার কার্ডিয়াক আউটপুট হিসেবে যদি আমি ধরি মানে 5 লিটার্স এর মতো ব্লাড থাকে, 4.5 to 5। তো 8 ইউনিটের মধ্যে হইতেছে হচ্ছিল আমরা যেহেতু মানে 500 প্রায় এমএল এর মতো হয়, মানে ফুল বডির যদি ব্লাড আপনাকে বারবার যদি আপনি ট্রান্সফিউজ করে টিকা রাখা লাগে, এখানে কিন্তু আপনার সেক্ষেত্রে মর্টালিটি এবং মরবিডিটি অনেক বেড়ে যায়। এবং দেখা যায় মেকানিক্যাল ভেন্টিলেশন যদি 24 আওয়ার্স এর বেশি থাকে, এটা দেখবেন যে মেকানিক্যাল ভেন্টিলেশন হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন, এখানে দেখেন মেকানিক্যাল ভেন্টিলেশন 48 আওয়ার্স এর বেশি, নট 24 আওয়ার্স। অ্যাকিউট রেনাল ফেলিওর 3 মিলিগ্রাম পার ডিএল, এখানের মধ্যে দেখেন এই যে অ্যাকিউট রেনাল ফেলিওর ক্রিয়েটিনিন হচ্ছিল 3 মিলিগ্রাম, আপনি যখন ইয়ার করবেন বেশি আসবে। এবং সেপ্টিসিমিয়া হচ্ছিল ট্রু, এজ হলো 70 ইয়ার্স ট্রু। এখন আমি একটু এক্সপ্লেন করি যে অ্যাকিউট রেনাল ফেলিওর ক্রিয়েটিনিন 3 মিলিগ্রাম পার ডিএল, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে 260 মিলিমোল পার লিটার, এটা কিভাবে আমার আসতেছে, এটা আমাদের নর্মাল একটা কনভার্সন রেট থাকে, আমরা যেহেতু মিলিগ্রামটা চিনি, আপনারা সাধারণভাবে 260 কে যখন আপনি যেটাই পাবেন সেটা হচ্ছিল যখন 90 দিয়ে যদি ভাগ করেন, দেখবেন যে আপনার 3 নং 27 আসে।
তো আপনার অ্যাকিউট রেনাল ফেলিওর কিন্তু ওই যে তিনের বেশি আমরা সাধারণভাবে যে জানি, এটাও কিন্তু আপনার এখানেও আপনার হচ্ছে হলো ওই 260 কে কনভার্ট করলে আপনার এটাই পাবেন। সো এটা একটা কনভার্সনের জন্য, জাস্ট খালি আপনার আইডিয়ার জন্য এটা আপনি হচ্ছে হলো এই প্রশ্ন উত্তরটা এভাবে দেওয়া। আচ্ছা, এবার যাই। Which one of the following is a red flag for a day case surgery? মানে ডে কেস সার্জারি হচ্ছিল যে সার্জারি গুলো আমরা হচ্ছে ওটি আমরা সাধারণত বড়, মানে এটা কিন্তু আউটপেশেন্ট সার্জারি না। ডে কেস সার্জারি হচ্ছিল আমরা ওটিতে হয়তো জিএ দেওয়া লাগবে বা স্পাইনাল দেওয়া লাগবে, মানে লোকালের বাইরে দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে বা অল্প সময়ের মধ্যে হচ্ছে ওই দিনকার মধ্যে আমরা হচ্ছে রোগীটাকে রিলিজ দিতে পারবো। তো এই ডে কেস সার্জারির মধ্যে কোনগুলো রেড ফ্ল্যাগ, মানে কোন জিনিস সমস্যাগুলো থাকলে ওই রোগীটাকে ডে কেস সার্জারির জন্য তৈরি করা যাবে না, সেটার জন্য হতেছিল এই কয়টা ইনফরমেশনের মধ্যে কোনটা ট্রু এটাই জানতে চাওয়া হয়েছে। তো অ্যাবনর্মাল ইসিজি, আনকন্ট্রোল বিপি, স্যাচুরেশন যদি 94% কম থাকে, বাইকার্বন যদি 27 কম থাকে, স্টপ ব্যাংক স্কোর যদি 3 বেশি থাকে। আচ্ছা, আমরা এখন যাই। এখানে দেখেন আমরা হচ্ছে হলো এই যে রেড ফ্ল্যাগের একটা সরাসরি একটা ইয়া আছে, আপনার হচ্ছে হলো চার্ট আছে, সেটার মধ্যে হচ্ছে আমরা দেখেন অ্যাবনর্মাল ইসিজি হলো ট্রু, আনকন্ট্রোলড বিপি যদি বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে এটাও ট্রু, স্যাচুরেশন যদি 94% কম থাকে অন এয়ার এটাও ট্রু, বাইকার্বনেট 27 বেশি থাকলে আমরা হচ্ছে কম দেখেছি, তো বেশি কম তো হলো নর্মাল রেঞ্জ, বেশি হলে হচ্ছে ফলস, এবং হচ্ছে স্টপ ব্যাংক স্কোর যদি 3 বেশি থাকে, স্টপ ব্যাংক যদি 5 বেশি থাকে। স্টপ ব্যাংক হচ্ছে কি প্রি অপারেটিভলি কিছু আমরা হচ্ছে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যেমন স্নোরিং, তারপর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এরকম এগুলোর কতগুলো ইয়া আছে, স্কোরিং আছে। স্কোরিং সিস্টেমটা আপনারা একটু প্রি অপারেটিভ ওখানে কেয়ার ওই যে ডে কেস সার্জারি চ্যাপ্টারটা মধ্যে দেখে নেবেন। তো স্টপ ব্যাংক এর মধ্যে হচ্ছে স্কোর যদি 5 বেশি থাকে, এটা হচ্ছে 3 বেশি, এটা হলো রেড ফ্ল্যাগ। আচ্ছা, which of the following agents are used for total intravenous anesthesia? আচ্ছা, আমরা এখন প্রবেশ করতেছি আপনার অ্যানেস্থেসিয়ার চ্যাপ্টারটায়। তো অ্যানেস্থেসিয়ার চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আমি অ্যানেস্থেসিয়ার প্রশ্নগুলোকে মূলত 3টা ভাগে ভাগ করি সাধারণত। আপনার হচ্ছে মানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, একটা হচ্ছে হলো অ্যানেস্থেসিয়ার মধ্যে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া থেকে বেশি প্রশ্ন আসে, লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল বা রিজিওনাল অ্যানেস্থেসিয়া থেকে কিছু প্রশ্ন আসে, আর একটা হচ্ছে হলো আপনার অ্যানালজেসিক্স থেকে কিছু প্রশ্ন আসে, আর হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট। হ্যাঁ, 4টা অংশ মাসেল রিল্যাক্সেন্ট থেকে কিছু প্রশ্ন আসে। তো আমরা ওইভাবে হচ্ছিল এগুলোকে চুজ করছি। আচ্ছা, which of the following agents are used for total intravenous anesthesia? আপনারা দেখবেন যে আমরা টিভা লিখি, টিভা মূলত যেগুলোতে দেওয়া হয় আমাদের ইনটিউবেট করা লাগে না, কিন্তু হচ্ছে অল্প সময়ের মধ্যে ওটি করার জন্য আমরা যে কোন ইয়েগুলো ইউজ করি, কোন এজেন্টগুলো ইউজ করি, সেটা হচ্ছে এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখেন এখানে সরাসরি বেইলাবেই আছে আপনার হচ্ছে হলো ইন্ডাকশন অফ প্রোপোফল এন্ড আলট্রা শর্ট অ্যাক্টিং রেমিফেন্টানিল। প্রোপোফল আর রেমিফেন্টানিল এই দুইটা কি হচ্ছিল আমরা টিভাতে ইউজ করি, আর বাকিগুলো হচ্ছে ফেন্টানিল, টিপিএস বা থায়োপেন্টাল সোডিয়াম বা কেটামিন, এগুলো কিন্তু ফলস। আচ্ছা, তারপর হচ্ছে এডিশন অফ কাফ ইন দ্য এন্ডোট্রাকিয়াল টিউব অ্যাজ দ্য ফলোইং ফাংশন। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আমরা দেখবেন যে কাফ যেটা দেওয়া হয় যে আপনাদের আমরা ইটি টিউবের দেওয়ার পরে যখন আমরা সিরিঞ্জ দিয়ে বাতাস দিয়ে ফোলাই আর কি কাফটা, ওই কাফটা কেন দেওয়া হয় সেটা হচ্ছে সেটার কারণগুলো জানতে চাওয়া হয়েছে। তো ফ্যাসিলিটেটস নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন, এনশিওরস প্রপার প্লেসমেন্ট অফ দ্য টিউব, facilitates the introduction of the tube, protect the lungs from aspiration of the regurgitated contents and guides the placement. এখানের মধ্যে দেখেন সহজ উত্তর একদম সহজভাবে আছে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোটেক্ট দ্য লাং ফ্রম অ্যাসপিরেশন অফ দ্য রিগার্জিটেটেড কন্টেন্টস, এটা হলো ট্রু। আরেকটা আছে হচ্ছে যে আপনার পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, মানে আপনি দেখেন উপরে কিন্তু লেখা আছে হচ্ছে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন। আপনার প্রেসার ভেন্টিলেশন শব্দটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনার ভুল করার সম্ভাবনা বেশি। আর হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো আপনাকে জাস্ট একটু কনফিউজ করার জন্য, যে প্রপার প্লেসমেন্ট বা গাইডেন্স এগুলো কোনো ফ্যাক্টর না। আপনার কাফ মূলত দেওয়া হয় হচ্ছে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন আর ওই পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আর হচ্ছে অ্যাসপিরেশনটা বন্ধ করার জন্য। আচ্ছা, রিগার্ডিং দ্য মাসেল রিল্যাক্সেন্স ইউজ ডিউরিং জেনারেল অ্যানেস্থেসিয়া, এখানের মধ্যে কতগুলো ফিচারের ব্যাপারে বলা আছে, আমি আপনাকে পরের স্লাইডে দেখাচ্ছি, একসাথেই দেখাচ্ছি, তাহলে আপনার উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। এই দেখেন ভেকুরোনিয়াম হ্যাজ দ্য কুইকেস্ট অনসেট। এই যে স্লাইডটা, এই স্লাইডটা অবশ্যই মাস্ট আপনারা খুব ভালো মতন পড়বেন, যে মাসেল রিল্যাক্সেন্ট গুলো যে আমরা যে ক্লিনিক্যালি নরমালি যে মাসেল রিল্যাক্সেন্ট গুলো ইউজ করি, সেই রিল্যাক্সেন্ট গুলোর মধ্যে আপনার হচ্ছে কোনগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আলোচনা করা হয়েছে।
তো দেখেন লেখছি কি যে ভেকুরিয়াম ইজ দ্য কুইকেস্ট অনসেট, এটা কিন্তু ফলস। ফলস কোনটা, ট্রু কোনটা অ্যান্সার, সাকসামেথোনিয়াম হ্যাজ দ্য কুইকেস্ট অনসেট। এবং এটার মধ্যে হচ্ছিল যে আমাদের র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশনেও কিন্তু আমরা সাকসামেথোনিয়াম ইউজ করি। সাকসামেথোনিয়াম ক্যান কজ লাইফ থ্রেটনিং ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এই দেখেন লাইফ থ্রেটনিং ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এটা ট্রু। অ্যাট্রাকোরিয়াম ইজ নট সুটেবল ইন হেপাটিক অ্যান্ড রেনাল ফেলিওর, এই যে দেখেন অ্যাট্রাকোরিয়াম কিন্তু সুটেবল ইন হেপাটিক অ্যান্ড রেনাল ফেলিওর। আর হচ্ছে ভেকুরিয়াম হ্যাজ মিনিমাল কার্ডিওভাস্কুলার ইফেক্ট, ভেকুরিয়াম ইজ মিনিমাল কার্ডিওভাস্কুলার এফেক্ট, এটা দেখেন ট্রু। আর হচ্ছে এফেক্ট অফ অ্যাট্রাকোরিয়াম ক্যান বি র্যাপিডলি রিভার্স বাই সুগমাডেক্স, এটা কিন্তু রোকুরিডিয়াম। রোকুরিডিয়াম দেখেন সুগমাডেক্স ইউজ করতে হয় আমাদের হচ্ছিল রিভার্সাল, র্যাপিড রিভার্সালের জন্য। তো এখানের মধ্যে দেখেন এই একটা চার্টের মধ্যে মিনিমাম অনেকগুলো স্টেম আছে, অনেকগুলো প্রশ্ন আছে, এবং এগুলোতে প্রতিটা দিয়ে যেমন স্টেম বাড়ানো সম্ভব, এসবিও বাড়ানো সম্ভব। তো এরকম যে তিনটা চার্ট আছে আপনার দেখবেন অ্যানেস্থেশিয়ার মধ্যে, জেনারেল অ্যানেস্থেশিয়া নিয়ে, লোকাল অ্যানেস্থেশিয়া নিয়ে, আর একটা হচ্ছিল মাসল রিল্যাক্সেশন নিয়ে। এই তিনটা চার্ট আপনারা মাস্ট খুব ভালো মতো পড়বেন। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, রিগার্ডিং কমনলি ইউজড ইন্টারভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? Thiopentine can be used as continuous infusion. Propofol reduces intracranial pressure. Etomidate causes endocortical depression. Thiopentine causes myocardial depression. Emergence delirium is associated with propofol. আচ্ছা দেখি, এই যে আমরা আরেকটা চার্টের কথা বললাম, এটা হচ্ছিল আপনার আমাদের জেনারেল অ্যানেস্থেশিয়া রিলেটেড যে চার্টটা, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা লাইনে লাইনে প্রশ্ন আছে। আচ্ছা, থায়োপেন্টেন ক্যান বি ইউজ কন্টিনিউয়াস ইনফিউশন, এটা হলো ফলস। দেখেন যে প্রোপোফল, এটার মধ্যে হচ্ছিল কন্টিনিউয়াস ইনফিউশন ইউজ করা যায়। প্রোপোফল রিডিউসেস ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, এটাও ফলস। টিপিএস মানে থায়োপেন্টেন, এটা হচ্ছিল র্যাপিড ইন্ডাকশন আর হচ্ছিল মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, এবং হচ্ছিল এটা হচ্ছিল আপনার মেটাবলিক রেট কমায় প্রোপোফল। ইটোমিডেট কজে অ্যাড্রেনোকর্টিক্যাল ডিপ্রেশন, এটা হলো ট্রু। থায়োপেন্টেন কজে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, ট্রু। আর যে ইমার্জেন্স ডিলিরিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোপোফল, এটা ফলস। এটা হলো কেটামিন। কেটামিন দিয়ে যেহেতু দেখবেন যে কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছিল আমরা যে অল্প সময়ের জন্য ওটি করা হয়, ফিল্ড অ্যানেস্থেসিয়াও বলা হয়, এটা দেওয়ার পর দেখবেন যে কেটামিন থেকে যখন রিভার্স হয় পেশেন্ট হচ্ছিল খুবই উল্টাপাল্টা আচরণ করতে থাকে, তো ওটা হচ্ছিল এমার্জেন্স ডিলিরিয়াম বলা হয়, এটা হচ্ছিল কেটামিনের ক্ষেত্রে ট্রু। আচ্ছা, which of the following is regarded as basic monitoring of cardiovascular parameters? মানে কার্ডিওভাস্কুলার যখন আমরা একটা রোগীকে অ্যানেস্থেসিয়া দিব, আমরা কার্ডিওভাস্কুলার কোন জিনিসগুলোকে সবসময় হচ্ছিল প্যারামিটার গুলোকে খেয়াল রাখবো, সেটা হলো এই প্রশ্ন। ইসিজি, ব্লাড প্রেশার, এক্সপায়ার্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সেন্ট্রাল ভেনাস প্রেশার। এখানে দেখেন উত্তরগুলো, মিনিমাম আমরা কোনগুলো টেস্টগুলো করব, সেটা হলো ইসিজি আমরা দেখবো, ব্লাড প্রেশার দেখবো, এক্সপায়ার্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এটা ভুল, এটা হলো ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন, মানে ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এটা ফলস। আমরা কিন্তু এটা দেওয়া হয়েছিল, অনেক সময় দেখবেন যে আইসিইউ ডিউটিতে আমরা এবিজি করি রেগুলারলি, কিন্তু এই এবিজি কিন্তু আপনার অ্যানেস্থেসিয়ার জন্য বেসিক মনিটরিং না, আর কার্ডিওভাস্কুলারের জন্য বেসিক মনিটরিং না। আচ্ছা, সেন্ট্রাল ভেনাস প্রেশার এটাও ফলস। হ্যাঁ, এখানের মধ্যে ছিল এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, অক্সিজেন স্যাচুরেশন বাই পালস অক্সিমেট্রি। মূলত হচ্ছিল আপনাদের ওটি রুমে যদি খেয়ালটা রাখেন, ওটি রুমে যখন আমাদের পেশেন্টের মধ্যে হচ্ছিল একটা বিপি কাফ লাগানো থাকে, বিপি হিসাবটা থাকে, পালস অক্সিমিটার দেওয়া থাকে, ইসিজি চলতে থাকে, শুধু ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন আমাদের ওই মেশিনের মধ্যে থাকে যে এফআইও2 কতটুকু আছে, আর হচ্ছিল এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এটা হচ্ছিল ওখানে মেনটেন করা হয়। এগুলো হচ্ছিল এই চারটা আপনার একটু ভালো মতো পড়বেন। আচ্ছা, ডুরাল পাংচার হেডেক ক্যান বি মিনিমাইজড বাই লিমিটিং, এটা হচ্ছিল আমরা মূলত স্পাইনাল দেওয়ার পরে যে স্পাইনাল হেডেক বলে, সেটার আরেকটা নাম হচ্ছিল ডুরাল পাংচার হেডেক। সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেটার সম্বন্ধে প্রশ্নটা। লিমিটিং দ্য নাম্বার অফ পাংচার্স, অ্যাভয়েডিং দ্য পাংচার অ্যাবভ T10 লেভেল, ইউজিং হোয়াইট বোর্ন নিডলস ফর পাংচারিং, গিভিং প্রোফাইল্যাকটিক আইসোটনিক ফ্লুইড এন্ড গিভিং প্রোফাইল্যাকটিক এনএসএইডস। আচ্ছা দেখেন, এখানের মধ্যে সবই ফলস, শুধুমাত্র লিমিটিং দ্য পাংচার্স ট্রু। কারণ এখানে দেখেন, এখানের মধ্যে আছে হচ্ছে যে ডুরাল পাংচার হেডেক সরাসরি প্রশ্নের মধ্যে আছে যে লিমিটিং দ্য নাম্বার অফ পাংচার্স এন্ড ইউজিং ফাইন বোর পেন্সিল টিপ নিডল দ্যাট আর ডিজাইন টু স্প্লিট রাদার দেন কাট দ্য ডুরা, মানে হচ্ছিল ডুরাকে কাট না করে স্প্লিট করবে এমন ফাইন বোর্ড নিডল, এবং হচ্ছে হলো আপনার পাংচারের পরিমাণ মানে বারবার ফোটা করার পরিমাণ কমানোর মাধ্যমে, মানে ডুরাকে ড্যামেজ কম করার মাধ্যমে হচ্ছিল আপনি পাংচার হেডেকটা কমাইতে পারবেন। আর বাকি যেগুলো আছে এগুলো হলো স্পাইনাল অ্যানেস্থেসিয়ার বিভিন্ন মানে বিভিন্ন প্রিকশন নেওয়ার জন্য যে স্টেপগুলো, ওগুলো হচ্ছে আলাদা, খালি এই দুটো পয়েন্ট কিন্তু পাংচার হেডেকের সাথে সম্পর্কিত। সো আপনারা এটা জিনিস মনে রাখবেন। আচ্ছা,
আর্লি ওয়ার্নিং সিস্টেম অফ ফিজিওলজিক্যাল প্যারামিটার্স, মানে আর্লি ওয়ার্নিং সিস্টেম হচ্ছিল, আমরা এখন প্রবেশ করছি হচ্ছিল পোস্ট অপারেটিভ কেয়ার চ্যাপ্টারে। তো পোস্ট অপারেটিভে যখন আমরা ওয়ার্ডে রোগী থাকে, ওয়ার্ডে রোগী যখন আমরা বলি যে একটা রোগী খারাপ হয়ে যেতে পারে বা মানে রোগীটার হচ্ছিল বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন হচ্ছিল আমরা কোন কোন প্যারামিটার চেক করলে আমরা আগে থেকে বুঝতে পারবো যে রোগীর একটা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে, সেটাই হচ্ছিল আর্লি ওয়ার্নিং সিস্টেম। এবং এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের অংশ কোনগুলো ছিল, এগুলো এটা নিয়ে প্রশ্নটা হলো রেসপিরেশন রেট, অক্সিজেন স্যাচুরেশন, মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার, লেভেল অফ কনসিয়াসনেস এন্ড অ্যানিমিয়া। আমরা দেখি যে রেসপিরেশন রেট এটা ট্রু, অক্সিজেন স্যাচুরেশন ট্রু, মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার কিন্তু মিন আর্টেরিয়াল না, দেখবেন ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। তারপর হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস এটাও ট্রু, অ্যানিমিয়া কিন্তু ব্লাডের মানে আর্লি ওয়ার্নিং সিস্টেমের মধ্যে নাই। আর্লি ওয়ার্নিং সিস্টেম কি আছে, রেসপিরেশন রেট, আপনার অক্সিজেন স্যাচুরেশন, সিস্টোলিক ব্লাড প্রেশার, পালস রেট, লেভেল অফ কনসিয়াসনেস এবং টেম্পারেচার, মানে তাপমাত্রা বা ফিভার যেহেতু পোস্ট অপারেটিভ ফিভার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো আমরা এটা দিয়ে হচ্ছিল আমরা পোস্ট অপারেটিভ রোগীর কেয়ার রাখার জন্য এই সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি। আমরা যাই, আচ্ছা এখন আমার হচ্ছে এমসিকিউ অংশ শেষ হলো, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি এসবিএ অংশে। তো এসবিএ অংশে তো আমরা জানি যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, তো এখানের মধ্যে 5টা থাকবে তথ্য, আপনার 5টারই মানে মূলত কোশ্চেনগুলো এমনভাবে তৈরি করা থাকে যে 5টাই কিন্তু আসলে ঠিক বা ঠিকের কাছাকাছি হয়, কিন্তু এর মধ্যে একটা বেশি ঠিক। সো আমরা যেটা করছি যে কোশ্চেন করার সময় এভাবেই কোশ্চেনগুলো তৈরি করছি যে আপনার সঠিকটার কাছাকাছি যায়, কিন্তু তারপরও ঠিকটাকে আপনাকে বেছে নিতে হবে। আচ্ছা, রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফলোইং মেডিসিনস প্রায়র টু সার্জারি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ মোস্ট কারেক্ট। মানে আমরা যখন একটা প্রি অপারেটিভ পিরিয়ডে আমরা যখন রোগীকে বিভিন্ন ওষুধ দিব, কোন ওষুধটা মানে কিভাবে দেওয়ার ব্যাপারে যে বিভিন্ন গাইডলাইন্স গুলো আছে আমরা যে প্রথমের দিকে বললাম, তো ওই গাইডলাইন্স মধ্যে কোনটা সঠিক, বেশি সঠিক, সেটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এর মধ্যে 5টা অপশন আছে, দেখেন আমরা প্রথম হচ্ছিল 2 মিলিগ্রাম প্রেডনিসোলন যারা পাবে তাদেরকে হচ্ছিল ইন্ডাকশন এবং সাপ্লিমেন্টেশন দিতে হবে পোস্ট অপারেটিভলি। তারপর হচ্ছে হলো রিভারক্সাবান 2 to 3 ডে প্রায়র টু সার্জারি, ইস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ শুড বি স্টপ 2 weeks prior to the surgery, warfarin should be stopped 10 days prior to the surgery, angiotensin converting omitted 24 hours prior to the surgery. এখানে হচ্ছিল রিভারক্সাবান স্টপ 2 to 3 days prior to the surgery। আচ্ছা, আমরা এখন আমাদের এতক্ষণ পড়লাম আমরা হচ্ছিল এমসিকিউ অংশ, আমরা এবার আসলে আমরা প্রবেশ করতেছি এসবিএ তে। এসবিএ কোশ্চেনগুলো আমরা জানি যে এগুলো হলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার্স। তো সিঙ্গেল বেস্ট অ্যান্সার গুলো কোশ্চেনগুলো এভাবেই তৈরি করা থাকে যে আপনার হচ্ছিল প্রতিটা ইনফরমেশনই প্রায় সঠিক থাকে, কিন্তু কোন প্রশ্নটা বেশি সঠিক সেটাকে হচ্ছিল আমরা উত্তর কারেক্ট উত্তর হিসেবে দেখাই। তো হচ্ছিল আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছিল 1 নাম্বার হচ্ছিল রিগার্ডিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফলোইং মেডিসিনস প্রায়র টু সার্জারি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ মোস্ট কারেক্ট। তারপর মানে হচ্ছিল এই নিচে 5টা স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা সবচেয়ে বেশি মানে কারেক্ট। প্রতিটার মধ্যে কিছু ট্রুথ আছে, কিন্তু কোনটা বেশি ট্রু আপনার এই জিনিসটা বুঝতে হবে। Patient taking 2 milligram prednisolone equivalent within a month of surgery will require supplementation of at induction and postoperatively. Rivaroxaban should be stopped 2 to 3 days prior to surgery. Estrogen containing oral contraceptive should be stopped 2 weeks prior to surgery. Warfarin should be stopped 10 days prior to surgery, and ACI inhibitors omitted 48 hours prior to surgery. আচ্ছা, এখানে দেখেন এখানে উত্তরটা হবে বি, রিভারক্সাবান স্টপ 2 to 3 days prior to surgery। কারণটা হচ্ছে উপরটা দেখবেন যে আপনারা যখন আমি বইয়ের বিভিন্ন ইয়াতে বইয়ের আপনি রেফারেন্সে দেখবেন যে এটা হলো 5 মিলিগ্রাম প্রেডনিসোলন, নট 2 মিলিগ্রাম। আবার হচ্ছে হলো ইস্ট্রোজেন কন্টেইনিং ওরাল কন্ট্রাসেপটিভ কিন্তু প্রি অপারেটিভলি চালানো যাবে না, সেটা হচ্ছে পোস্ট প্রজেস্টেরন অনলি পিল যেটা আছে পপ, সেটাই হচ্ছে হলো প্রি অপারেটিভলি চালানো যেতে পারে। তারপর হচ্ছে ওয়ারফেরিন শুড বি স্টপ 10 days prior to surgery, আমরা এটা পরে আসছি, এটা হচ্ছে 5 days prior to surgery হবে। আর ACI ইনহিবিটরস এটা হবে 24 hours, not 48 hours। সো উত্তরটা হবে কোনটা সঠিক, 2 to 3 days prior to surgery। এটা আমাদের এখানেই আছে যে রিভারক্সাবান জেনারেলি 2 to 3 days in patient with normal renal function, and longer renal function is impaired। যদি renal function impaired থাকে তাহলে কিন্তু লঙ্গার হবে। আচ্ছা, which of the following anticoagulant can be used as a bridging therapy in valvular heart disease? আচ্ছা, এখানে ভালভুলার হার্ট ডিজিজে ব্রিজিং থেরাপিটা মানে হচ্ছে ধরা যাক ওই রোগীটা ভালভুলার হার্ট ডিজিজে আমাদের কিন্তু লং টার্ম হচ্ছে বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে ওয়ারফারিন হতে পারে, রিভারক্সাবান বা বিভিন্ন রকমের ওরাল
বেসিক যেহেতু আপনার পেশেন্ট কমপ্লেন্স বেশি ওরাল ড্রাগসের ক্ষেত্রে, সো আমরা ওরাল ড্রাগসই প্রেফার করি। তো আমরা যখন ওরাল ড্রাগস একটা রোগী চলতেছে সেটাকে আজ যেহেতু আমরা বন্ধ করব, আমরা যেহেতু বলছি ওয়ারফেরিনকে যেহেতু 5 দিন আগে বন্ধ করতে হয়, তাহলে আমরা ওই ওয়ারফেরিনটা আবার পোস্ট অপারেটিভলি চালু করার আগ পর্যন্ত, যেহেতু এই রোগটার ভালভুলার হার্ট ডিজিজ আছে, এই রোগীটার হচ্ছে বিভিন্ন ঝামেলা হতে পারে যদি আমি অ্যান্টিকোয়াগুলেন্ট হঠাৎ অফ করি। সো আমরা একটা ব্রিজিং থেরাপি দেই, মানে হচ্ছিল এই প্রি অপারেটিভলি বন্ধ করা থেকে পোস্ট অপারেটিভলি যাওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা খালি থাকে সেটা একটা ব্রিজিং থেরাপি দেওয়া হয়। তো কোন ড্রাগটা দিয়ে এই অ্যান্টিকোয়াগুলেশনটা দেওয়া হয় সেটা হচ্ছে এই প্রশ্নটা। দেখবেন উত্তরটা কি হবে, আনফ্র্যাকশনেটেড হেপারিন। আমরা এটার রেফারেন্সটা দেখি যে আনফ্র্যাকশনেটেড হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন দুটাকেই ইউজ করা যায় ব্রিজিং থেরাপি। যেহেতু লো মলিকুলার ওয়েট হেপারিনের অপশনটা এখানে নাই, সো এখানের মধ্যে আনফ্র্যাকশনেটেড হেপারিনটাই কিন্তু উত্তর হবে। অ্যাসপিরিন প্রোপিডোগ্রাল কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট না, কিন্তু অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগ। আচ্ছা, which of the following neuropsychiatric drugs can be continued prior to surgery, মানে সার্জারির আগ পর্যন্ত কোন ড্রাগ নিউরোসাইকিয়াট্রিক নিউরোলজির বা সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য ড্রাগগুলো চালানো যেতে পারে? লিথিয়াম, এমিট্রিপটিলিন, ইমিপ্রামিন, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগস, মোনোঅ্যামাইন, অক্সিডেজ ড্রাগস। এখানে দেখেন উত্তরটা পরিষ্কারভাবে দেওয়া আছে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগস আপনার, এবং এখানের মধ্যে লেখা আছে যে অ্যান্টিকনভালসেন্ট এন্ড অ্যান্টি পার্কিনসন্স মেডিকেশনস মাস্ট বি কন্টিনিউড পেরিঅপারেটিভলি, মানে অপারেশনের আগে পরে কনভালসেন্ট ড্রাগস গুলো কিন্তু চলবে। কিন্তু আপনার হচ্ছে হলো ধরা যাক লিথিয়াম, কিন্তু দেখেন লিথিয়াম শুড বি স্টপ 24 আওয়ার্স প্রায়র টু দ্য মেজর সার্জারি। আছে আর হচ্ছে মাইনর সার্জারি ক্ষেত্রে চলতে পারে, এবং দেখবেন যে এখানের মধ্যে অ্যামিট্রিপটিলিন এবং অন্য ক্ষেত্রেও এই কথাটাই লেখা আছে যে এটা বন্ধ করতে হয়। শুধু অ্যান্টি কনভালসেন্ট এবং অ্যান্টি পার্কিনসন যে ড্রাগ গুলো আছে সেগুলো হচ্ছিল আমরা পেরি অপারেটিভলি মানে ওটির অপারেশন আগে পরে দুটি সময় চালাতে হয়। আচ্ছা, which of the following is the gold standard test for assessing the fitness of a patient prior to surgery? মানে কতগুলো টেস্টের নাম দেওয়া আছে, যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইনডেক্স। মূলত পেশেন্ট ফিটনেস এটা আমাদের দেশে প্র্যাকটিসটা একটু কম। সেটা হচ্ছিল একটা রোগীর ওটিতে নেওয়ার আগে, যেহেতু অ্যানেস্থেসিয়ার আগে আসলে বিভিন্ন টেস্ট করে তার ফিজিক্যাল ফিটনেস এবং পেশেন্ট ফিটনেস চেক করা হয়, যেন সে হলো অ্যানেস্থেসিয়ার ধকলটা সে নিতে পারবে কিনা বা ওটির ধকলটা সে নিতে পারবে কিনা সেটার জন্য। তো এই মেজারমেন্টের জন্য বিভিন্ন টেস্টগুলো দেওয়া আছে। এটার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। এখন এসবি এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা যখন পড়ার সময় সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড বা বেস্ট মেথড এই শব্দগুলো একটু খেয়াল করে পড়বেন এসবি এর পড়ার সময়, কারণ এগুলোর থেকে প্রচুর এসবি এ কোশ্চেন আসে। যেমন এখানে দেখেন, এখানে উত্তরটা হবে সিপিইটি বা কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং। এটি হচ্ছিল গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টিং, যেটা হচ্ছিল ওটির আগে হচ্ছিল রোগীর হলো বিভিন্ন ব্রিদিং করা হয়, এক্সারশন বা একটা সাইকেলের উপর দাঁড়ায় সাইকেল চালাইতে বলে তার হচ্ছিল পালমোনারি ফাংশন, কার্ডিয়াক ফাংশন এগুলো চেক করা হয় সিপিইটির মাধ্যমে। তো এটা দেখেন এখানে মধ্যে সরাসরি আছে সিপিইটি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর মেজারমেন্ট অফ পেশেন্টস ফিটনেস প্রায়র টু সার্জারি। আচ্ছা, which is the gold standard assessing of the patient, আচ্ছা which of the following condition, আচ্ছা 5 নাম্বার কোশ্চেন আসি আমরা, which of the following condition is most responsible for gut ischemia? পেরিঅপারেটিভলি পোস্টঅপারেটিভলি বিভিন্ন কারণে হচ্ছিল গাট ইস্কিমিয়া হতে পারে। তো এটার মধ্যে হচ্ছিল কোন কারণে গাট ইস্কিমিয়া হওয়ার চান্স সবচেয়ে বেশি? অকাল্ট হাইপোভলিমিয়া, গ্যাস্ট্রিক হাইপারসিক্রেশন, স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন, কার্ডিওরেসপিরেটরি লিমিটেশন আর ছিল স্প্ল্যাঙ্কটিং। আমরা এখন 5 নম্বর কোশ্চেনে যাচ্ছি, which of the following condition is most responsible for gut ischemia? পোস্ট অপারেটিভলি প্রি অপারেটিভলি বিভিন্ন কন্ডিশনের কারণে গাট ইস্কিমিয়া মানে গাটে ব্লাডের পরিমাণ প্রবাহের পরিমাণ কমে যেতে পারে। সেগুলো কোন কারণে হয় সেই কারণগুলো নেওয়া ছিল অকাল্ট হাইপোভলিমিয়া, মানে আপনার হচ্ছিল একটা আমরা ইয়ার কারণ ছাড়া আমরা হচ্ছিল বিপি বা অন্য কিছু নর্মাল থাকলেও কোন একটা কারণে হচ্ছে ব্লাডের বডিতে হচ্ছে ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে, সেটা হচ্ছে অকাল্ট হাইপোভলিমিয়া। গ্যাস্ট্রিক হাইপারসিক্রেশন হচ্ছিল আপনার স্টমাকের বিভিন্ন অ্যাসিড বা অন্যান্য ফিচারগুলো হাইপারসিক্রেটেড হচ্ছে। স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন বা গাটের ব্লাড সাপ্লাই বা অন্য ইয়েগুলো কমে যাচ্ছে। আর হচ্ছিল কার্ডিওরেসপিরেটরি লিমিটেশন বা মেসেন্টারিক ভ্যাসোকনস্ট্রিকশন। কোনটার কারণে হচ্ছিল গাট ইস্কিমিয়া সবচেয়ে বেশি হয়? এর উত্তরটা হচ্ছিল দেখেন স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন। এবং দেখেন যে এই কোশ্চেনটা দেওয়ার এই কারণটা হচ্ছে যে এসবিএ তে খেয়াল করে দেখেন, আমরা এখানের মধ্যে দেখেন যে পেশেন্টটা বলছে স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন টু কম্পেনসেট দিস ওয়ে রেজাল্টস ইন গাট ইস্কিমিয়া। এর আগে কিন্তু লেখা আছে অকাল্ট হাইপোভলিমিয়া হচ্ছে হলো আপনার অক্সিজেন ডেলিভারির যে মানে পেশেন্টের হাইপোক্সিক পেশেন্টদের জন্য
যে অকাল্ট হাইপোভলিউমে ডেভেলপ করে, সেই অকাল্ট হাইপোভলিউমের কারণে স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন হয়। সেই স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশনের জন্যই কিন্তু গাট ইসকেমিয়াটা হয়। কিন্তু এখন দেখেন এখানের মধ্যে কিন্তু সবগুলো উত্তরই আসলে সঠিক, কিন্তু সবচেয়ে সঠিক কোনটা, লাস্ট প্রক্সিমেট কজ হচ্ছে হলো কিন্তু স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন। সো আমরা এসবিএ তে দেওয়ার সময় আপনারা দেখবেন যে এই অকাল্ট হাইপোভলিউমের কিন্তু ইয়াতে আছে আপনার আমাদের এসবিএ মানে আমাদের চয়েসের মধ্যে আছে, কিন্তু আমাদের উত্তরটা কিন্তু হবে হচ্ছে স্প্ল্যাঙ্কটিং ভ্যাসোকনস্ট্রিকশন, যেটা সবচেয়ে প্রক্সিমেট কজ, যে কজটা সবচেয়ে কাছে যে কজটা, সেটার জন্যই হচ্ছে হলো গাট ইসকেমিয়ার মানে আমাদের ওটাকে দায়ী করতে হবে আর কি। এসবি এর উত্তরগুলো এইভাবে দিতে হয়। আচ্ছা, which of the following condition predispose to high risk of morbidity and mortality? morbidity বাড়ায় কোনটা? এটা হচ্ছে হলো প্রথম হচ্ছে এজ 60 ইয়ার্স এর বেশি, অ্যাকিউট ম্যাসিভ ব্লাড লস, বা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, মেকানিক্যাল ভেন্টিলেশন এবং ইউরিয়া 10 মিলিমিটার বেশি। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এমসিকিউর কোশ্চেন গুলোকেও যে এসবি তে টার্নওভার করে কিভাবে ডিফিকাল্ট বানানো যায় সেটার জন্য হলো এরকম দেওয়া আছে যে মেকানিক্যাল ভেন্টিলেশন মোর দেন 48 আওয়ার্স। আমরা যেটা ওই চার্টের মধ্যে পড়ছিলাম ওইটাই কিন্তু এখানের মধ্যে আমি এভাবে কোশ্চেন একটু সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট খালি এই আইডিয়াটা দেওয়ার জন্য যে যে কোশ্চেন গুলো এমসিকিউ তে আসতে পারে সেই কোশ্চেন গুলোকে কিন্তু স্ট্রাকচারড ওয়েতে এসবি তেও করা যায়। এবং দেখেন আপনার এই যে ওই চারটাই এখানের মধ্যে আছে। আচ্ছা, which of the following is a discharge criteria for day case surgery? ডে কেস সার্জারিতে কোন কোন মানে আমরা যে বললাম যে একদিনের মধ্যে পেশেন্টকে ছেড়ে দিব, কোন কোন ফিচার্স গুলো থাকলে আমরা রোগীটাকে একদিনের মধ্যে ছাড়বো, সেটা হচ্ছিল এই ক্রাইটেরিয়া গুলো জানার চেষ্টা করা হয়েছে। তো ভাইটাল সাইন স্টেবল ফর 1 hour, is able to eat solid foods, can go to him by herself, no signs of nausea, vomiting or dizziness, can get injectable analgesics close to home। মানে হচ্ছে এই সাইন ফিচার গুলো থাকলে আমরা যখন ওটি করলাম, ওটি করার পরে আমরা রোগীকে বিভিন্ন জিনিস এক্সামিন করব, এক্সামিন করার পরে যদি আমরা রোগীর কন্ডিশন সম্পর্কে জানবো, জানার পরে যদি এই ফিচার গুলো থাকে তাহলে আমরা ওকে ওই দিনের জন্য বাসায় যেতে দিতে পারি। দেখেন এটা উত্তরটা হবে হচ্ছে হলো ভাইটাল সাইন স্টেবল ফর 1 hour, মানে 1 ঘন্টার জন্য যদি ভাইটাল সাইন স্টেবল থাকে তাহলে হচ্ছে হলো আমরা তাকে ছেড়ে দিতে পারি, মানে ভাইটাল সাইন মানে বিপি, পালস এগুলো যদি স্টেবল থাকে। এখন দেখেন অন্যগুলোও কিন্তু মনে হয় যে হতে পারে যে সলিড ফুড, ইট সলিড ফুড, কিন্তু দেখবেন যে এটা কিন্তু আসলে সলিড ফুড না, যে ক্রাইটেরিয়ার মধ্যে আছে এটা ছিল আমাদের হলো দেখেন এই যে 1 hour, তারপর হচ্ছে প্লেস এন্ড টাইম প্লেস পার্সনের জন্য কারেক্ট ওরিয়েন্টেশন, ওরাল অ্যানালজেসিয়া নিতে পারবে, তারপর হচ্ছিল হাউ টু ড্রেস এন্ড ওয়াক, তারপর হচ্ছিল আপনার হলো ভমিটিং এন্ড ডিজিনেস থাকবে না, ওরাল ফ্লুইডস নিতে পারবে, নট ওরাল সলিড ফুড। হ্যাঁ, তারপর হচ্ছিল মিনিমাল নশিয়া, ভমিটিং এন্ড ডিজিনেস। দেখেন আমি কিন্তু এখানে নশিয়া, ভমিটিং, ডিজিনেসটা লিখছি, কিন্তু লেখা আছে কি নো সাইন্স অফ নশিয়া, ভমিটিং, ডিজিনেস। এটা কিন্তু সঠিক উত্তর হবে না। তো এসবিএ তে আসলে আপনাকে কিন্তু এইভাবেই কনফিউজ করে দেওয়ার চেষ্টা থাকে যে নো সাইন্সের জায়গায় এটা যদি মিনিমাল হতো তখন কিন্তু এটা একটা ক্রাইটেরিয়াতে পরিণত হতো। তারপর যে দেখেন ক্যান গেট ইনজেক্টেবল অ্যানালজেসিক্স, আসলে কিন্তু ইনজেক্টেবল না, আপনার হচ্ছে ওরাল অ্যানালজেসিক্স, মানে আপনি বাসায় কি ট্যাবলেট খেয়ে ব্যথা কমবে, এরকম অবস্থাতে থাকলে আপনি ডে কেস সার্জারির পেশেন্টকে ছাড়তে পারেন। আচ্ছা, which is the most widely used general anesthetic induction agent? জেনারেল অ্যানেস্থেসিয়া হিসেবে কোন এজেন্টটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়? হ্যালোথেন, প্রোপোফল, সোডিয়াম থায়োপেন্টেন, ফেন্টানিল, নাইট্রিক অক্সাইড। এটা আমি উত্তরটা দেখবো যে প্রোপোফল। এবং দেখেন ওই যে আমি আপনাকে বললাম যে গোল্ড স্ট্যান্ডার্ড বা বেস্ট ইউজ, মোস্ট ইউজড, এই প্রশ্নগুলো কিন্তু এসবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন লেখা আছে যে দেখেন প্রোপোফল হ্যাজ রিপ্লেস থায়োপেন্টেন অ্যাজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্ডাকশন এজেন্ট and can be used for maintenance of anesthesia। এখানের মধ্যে এই উত্তরটা কিন্তু এভাবে সরাসরি ডিরেক্টলি দেওয়া আছে। আচ্ছা, which of the following intravenous agent can be used as continuous infusion? হ্যালোথেন, প্রোপোফল, সোডিয়াম থায়োপেন্টেন, ফেন্টানিল, নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছিল উত্তর হলো প্রোপোফল। এই দেখেন আমরা হচ্ছিল এখানের মধ্যে আমি কোশ্চেনগুলোকে কয়েকটা একসাথে কয়েকটা চার্টে আনছি। which of the following agents can reduce the metabolic rate? এটা হচ্ছিল সোডিয়াম থায়োপেন্টেন। এই দেখেন থায়োপেন্টেন রিডিউস মেটাবলিক রেট, প্রোপোফল হচ্ছিল কন্টিনিউয়াস ইনফিউশন হিসেবে ইউজ করা যায়। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়াশোনা অবশ্যই চার্টটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, which of the following is the most commonly used depolarizing muscle relaxing agent? সবচেয়ে কমনলি ইউজড ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সিং এজেন্ট কোনটা?
সেটা হচ্ছিল সাকসামেথোনিয়াম। এটা হচ্ছিল ডিপোলারাইজিং এজেন্ট, বাকিগুলো কিন্তু নন পোলারাইজিং। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানের মধ্যে ইউজ লেখা আছে যে মোস্ট কমনলি ইউজ ডিপোলারাইজিং এজেন্ট হচ্ছিল সাকসামেথোনিয়াম। Which of the following muscle relaxant is suitable in renal failure? রেনাল ফেলিওরের জন্য কোন মাসল রিল্যাক্সেন্ট সুইটেবল? এটা অ্যাট্রাকিউরিয়াম। এই যে দেখেন সাকসামেথোনিয়াম, ভেকোরিনিয়াম, অ্যাট্রাকিউরিয়াম, রোকোরিনিয়াম, এর মধ্যে দেখেন যে অ্যাট্রাকিউরিয়াম কিন্তু সুইটেবল ইন রেনাল এন্ড হেপাটিক ফেলিওর। আচ্ছা, which of the following local anesthetic agent has least systemic toxicity? মানে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্সির কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা তো লোকাল সার্জারির জন্য ইউজ করি, সেটা যখন আমরা সিস্টেমিক ব্লাড স্ট্রিমে যায় এটা কিন্তু বিভিন্ন সাইড এফেক্টস দেখায়। তো এই মধ্যে এই অ্যানেস্থেটিক্স গুলোর মধ্যে কোনটার সাইড এফেক্ট সবচেয়ে কম, সেটা হচ্ছিল আমরা এখানে আমাদের থেকে জানার চেষ্টা করব। তো এটার উত্তরটা হচ্ছিল প্রিলোকেইন। প্রিলোকেইন আপনারা দেখবেন যে সরাসরি লেখা আছে যে সিস্টেমিক টক্সিসিটি, এবং প্রিলোকিন কিন্তু ইন্ট্রাভেনাস লোকাল রিজিওনাল অ্যানেস্থেসিয়া, যে বায়ার্স ব্লক বলা হয়, সেটা কিন্তু প্রিলোকিন ইউজ করা হয়। সো এটা হচ্ছিল এই জিনিসটা একটু মনে রাখবেন, এবং এই চার্টটা একটু ভালো করে পড়বেন। এই চার্টটার মধ্যে যে বুপিভেকেইন মোর কার্ডিওটক্সিক, আমাদের 2019 সালের জুলাইতে এই কোশ্চেনটা আসছিল, হুইচ অফ দ্য লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইজ মোস্ট কার্ডিওটক্সিক। তো হলো বুপিভেকেইন ছিল, লেভোবুপিভেকেইন ছিল, সব ছিল। তো বুপিভেকেইন কিন্তু কার্ডিওটক্সিক সবচেয়ে বেশি, এবং এটা কখনোই সিস্টেমিক ইউজ করা যায় না। আচ্ছা, which of the following drug can be used in a patient with both neuropathic and nociceptive element to the pain? মানে হচ্ছে নিউরোপ্যাথিক পেইন এবং নসিসেপটিভ দুই ধরনের পেইনের জন্য কোন ড্রাগটা ইউজ করা যায়? ট্রামাডোলল, বা আমরা যেটা অ্যানাডোল হিসেবে ইউজ করি, টেপেন্টাডল, এটা আমাদের বাংলাদেশে তেমন একটা ইউজ হয় না, প্যারাসিটামল, কোডিন এবং গ্যাবাপেন্টিন। উত্তরটা কিন্তু টেপেন্টাডল। টেপেন্টাডল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি ইউজ একটা ড্রাগ, এবং এটা বেল্লাভেও আছে। এটা হচ্ছিল দেখেন এই যে টেপেন্টাডল, এটা হচ্ছিল ওপিয়েড এবং নরএড্রেনালিন থাকায় হচ্ছে নরএড্রেনালিন সিলেক্টিভ রিঅ্যাপটেক ইনহিবিটর পাথওয়েতে কাজ করায়। এটা কিন্তু নসিসেপটিভ এন্ড নিউরোপ্যাথিক দুই ধরনের পেইনই কাজ করে থাকে। আচ্ছা, এ পেশেন্ট ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড প্রেজেন্টেড উইথ ফিচার্স অফ হাইপোক্সিমিয়া। পোস্ট অপারেটিভলি একটা পেশেন্ট আছে, সেটা হচ্ছিল হাইপোক্সিমিক ফিচার দেখাচ্ছে। আমরা কিভাবে রোগীটাকে ম্যানেজ করব? অক্সিজেন সাপ্লাই বাই ন্যাজাল ক্যানুলা, ন্যাজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন দিয়ে, ফেস মাস্কের মাধ্যমে অক্সিজেন দিয়ে, রিব্রিদার মাস্কে অক্সিজেন দিয়ে, ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে দিয়ে অক্সিজেন দিয়ে, বা এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে অক্সিজেন দেওয়ার মতো কিভাবে পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া ম্যানেজমেন্ট করতে হবে। এবং এটার উত্তরটা দেখেন দেওয়া আছে হচ্ছিল রিব্রিদার মাস্ক। দেখেন সহজভাবে উত্তরটা দেওয়া আছে, অক্সিজেন শুড বি অ্যাডমিনিস্টার্ড 15 লিটার পার মিনিট ইউজিং এ নন রিব্রিদিং মাস্ক। এই মাস্ক গুলো দিয়ে হচ্ছিল আমরা রিব্রিদার মাস্ক বা নন রিব্রিদিং মাস্ক যেটা বলা হয়, এটা দিয়ে হচ্ছিল আমরা আমরা হচ্ছিল পোস্ট অপারেটিভ হাইপোক্সিক